হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম স্যামের অপোনেন্ট মনে করেছিল ও গেম জিতে গেছে, আর ওই জন্য ও স্যামকে জ্ঞান দিতে শুরু করে। ও স্যামকে বলতেছিল, আমি এই জন্যই তোমাকে বলেছিলাম 50 মিলিয়ন বাড়াতে, তুমি তো একবারে 100 মিলিয়ন বাড়িয়ে দিয়েছো, তো তুমি একবারেই তো ফকির হয়ে গেলে। আপনি যদি আমার কথা মেনে 50 মিলিয়ন অ্যাড করতেন তাহলে আমার 50 মিলিয়নও জিতে যেতেন। তারপর রোজ স্যামকে বলতেছিল, তোমার বটম কার্ড মানে শেষের কার্ডটা কি এস ছিল? তারপর স্যাম বলে, না, আমার বটম কার্ড ছিল হার্টস অফ 2। এটা দেখার পর স্যামের অপোনেন্ট অনেক রেগে যায়, আর ও বলতেছিল, তুমি আমাকে ধোকা দিয়েছো। এটা শোনার পর স্যাম বলতেছিল, তুমি গেমকে আর আগে বাড়াওনি, তাহলে আমার এখানে কি দোষ? স্যামের এই ব্যবহার দেখার পর ওর অপোনেন্ট বলতেছিল, আমি এখন তোমার আরো একটা হ্যাবিট সম্পর্কে জেনে গেছি। আর সেই সাথে রাউন্ড 31 শুরু হয়, আর এই রাউন্ডটা আগের রাউন্ডের থেকে একটু ইন্টেন্স ছিল। স্যামের অপোনেন্ট ওর বটম কার্ড দেখে, মানে শেষ কার্ডটা দেখে, ওর বটম কার্ডটা ছিল 9 অফ ডায়মন্ড। এটা দেখার পর ও মনে মনে ভাবতেছিল, আমাদের দুইজনের কাছে প্রায় সেম কার্ড আছে, তো স্যামের বটম কার্ড যদি 9 অফ স্পেডস হয় তাহলে ও আমার সাথে জিততে পারবে, আর তাছাড়া ও আমার সাথে জিতা অসম্ভব। আর এক গেমের মধ্যে 4টা কার্ডে 9 হওয়া একদম অসম্ভব ব্যাপার। আর স্যাম এখনো পর্যন্ত ওর লাস্ট কার্ডটা দেখেনি, আর তারপর ওই লোকটা ওর মাথা নাড়ায়, আর এটা দেখার পর শ্যান বুঝে যায়। আর শ্যানের লোক মনে মনে বলতেছিল, এখন সময় এসে গেছে। আর শ্যান মনে মনে ভাবতেছিল, নেটও তো এখন বন্ধ হয়ে গেছে। স্যামের অপোনেন্ট বলতেছিল, আমাদের দুইজনের কাছে এবার ভালো ভালো কার্ড আছে, তো কেননা আমরা একসাথে বেটটা অনেক বাড়িয়ে দেই আর একবারেই খেলা শেষ করে ফেলি। আমি আমার 200 মিলিয়নকে একসাথে লাগিয়ে দিচ্ছি। এটা শোনার পর স্যাম অনেক খুশি হয়ে যায়, আর ও বলতেছিল, আমিও আমার 200 মিলিয়ন লাগিয়ে দিচ্ছি। স্যামকে 200 মিলিয়ন একসাথে লাগাতে দেখে রুও ওর ভাইকে বলতেছিল, একটা বেটের মধ্যে 200 মিলিয়ন একসাথে লাগানো এটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? ওর ভাই ওকে বলতেছিল, এখনো পর্যন্ত দুলা ভাই অনেক লাকি ছিল, তাই এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আর অন্যদিকে শ্যান আর ওর লোকটা দেখছিল স্যাম অনেক কনফিডেন্সে ছিল। আর তারপর শ্যানের ওই লোক বলতেছিল, আমি এই বেটকে আরো এগিয়ে নিয়ে যাব। ওই লোকটা স্যামকে বলতেছিল, ইয়াং ম্যান, গ্যাম্বলিং করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে তোমার মনোযোগ যাতে নষ্ট না হয়। তুমি যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি বেশি দূর আগাইতে পারবে না। স্যামের অপোনেন্ট ওর লাস্ট কার্ডটা স্যামকে দেখায়, আর ও স্যামকে বলতেছিল, তোমার কি মনে হয় তুমি কি গ্যাম্বলিং এর গড? তুমি এখনো পর্যন্ত তোমার লাস্ট কার্ডটা দেখোনি, আর তুমি এত বেট বাড়িয়ে দিয়েছো। তুমি তোমার হিডেন কার্ডটা না দেখেই এত ব্যাটিং করতেছো। স্যামের লোকের লাস্ট কার্ডটা ফেলার সাথে সাথেই রুও, শ্যান আর রুওতাই এটা তিনজনেই বুঝে গেছে যে শ্যানের লোক জিতে গেছে। আর তারপর শ্যান রুওতাইকে বলতেছিল, মিস্টার লি, আপনার ফ্যামিলি তো অনেক বড়, তাই এত কম টাকা হেরে যাওয়ায় আপনার তো কোনো সমস্যা নাই, তাই না? রুওতাই শ্যানের এই কথাটা শুনে অনেক রেগে যায়। আর তখনই স্যাম বলতেছিল, তোমাদের কি শেষ হয়েছে? তাহলে এবার আমার দিকে দেখো। আর তারপর স্যাম ওর কার্ডটা ওপরে তোলে, আর ওকে এমনটা করতে দেখে ওর অপোনেন্ট অনেক ভয় পেয়ে যায়। আর তারপর ও এগিয়ে গিয়ে ওর কার্ডটা চেক করে, আর স্যামের লাস্ট কার্ডটা ছিল 9 অফ স্পেডস। স্যামের অপোনেন্ট অনেক বড় একটা ধাক্কা খায়, আর ও বলতেছিল, তুমি তোমার কার্ডকে রিড করেছো? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যে তোমাকে রিড করতে এখনো পর্যন্ত দেখিনি, তো তুমি তোমার কার্ডগুলো কখন দেখেছো? স্যাম ওর অপোনেন্টকে বলতেছিল, তুমি কি ভাবেছো আমি আমার কার্ডগুলো একবারও দেখিনি? আমি গেমের স্টার্টিং থেকে শুরু করে আমার কার্ড চেক করতেছি, তো চলো তুমি বলো আমি এমনটা কেমন করে করেছি? আমি ওই কার্ডগুলো অনেক চালাকের সাথে তোমার নোটিস করার আগেই দেখেছি, কিন্তু এই জিনিসটার ব্যাপারে ওই গ্যাম্বলিং এক্সপার্ট কিছুই বুঝতে পারেনি। স্যাম ওই অপোনেন্টকে বলতেছিল, তুমি অনেক ভালো একজন গ্যাম্বলিং এক্সপার্ট, কিন্তু তোমার মাঝে অনেক অহংকার আছে। তুমি আমার গেম খেলার স্টাইল দেখেই বলে দিচ্ছিলে যে আমি কেমন করে খেলবো গেম। আর তারপর স্যাম ওর অপোনেন্টকে বলতেছিল, তো তাহলে তুমি এখন বলো আমার ভুলগুলো কি ভুল ছিল? তুমি যে আমার হ্যাবিট গুলো পড়েছিলে, তো ওগুলো কি সত্যি আমার হ্যাবিট ছিল? তো তুমি একবারও কি ভেবে দেখেছিলে আমি কি তোমাকে পাগল বানাচ্ছি? আমি গেমের স্টার্টিং থেকে এই গেমকে কন্ট্রোল করছিলাম, আর তুমি আমার শিকার ছিলে। স্যামের এই কথাগুলো শোনার পর ওর অপোনেন্ট একদম ভেঙে পড়ে। আর অন্যদিকে রুওতাই শ্যানের ওইখানে যায়, আর ওকে বলতেছিল, মিস্টার শ্যান, আপনি ওই সকল টাকা ব্যবহার করেছেন যে টাকাগুলো আপনি বড় করেছিলেন বা হাওলাত নিয়েছিলেন। আর অন্যদিকে শ্যান তো এই চিন্তাই ছিল যে এটা কিউবে হলো। আর তখনই শ্যানের ওই লোকটা বলে, মিস্টার শ্যান। শ্যান ওই লোকটাকে বলে, আমরা এই ব্যাপারে বাইরে গিয়ে কথা বলবো। এটা শোনার পর স্যাম দাঁড়িয়ে যায়, আর ওদের বলে, 1 মিনিট দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? এটা শোনার পর শ্যান রুওতাইকে বলে, মিস্টার লি, আমরা কি হেরে যাওয়ার পর এখান থেকে যাইতেও পারবো না? আপনারা কি আপনাদের গেস্টের সাথে এইভাবে ব্যবহার করেন? রুওতাই স্যামকে জিজ্ঞেস করে, ও এখান থেকে কেন যেতে পারবে না? স্যাম রুওতাই ওইখানে আসে আর বলে, আমি এটা তোমাকে পরে বুঝিয়ে বলবো, আর এখনকার জন্য তোমার কাছে যদি একটা চাকু থাকে তাহলে ওইটা আমাকে দাও। রুওতাই স্যামকে চাকু দিয়ে বলতেছিল, তুমি কি চাকু চালাতে পারো? তুমি কি জানো এটা কিভাবে ব্যবহার করা লাগে? স্যাম চাকুটা নেওয়ার পর বলতেছিল, তুমি কি ভাবো আমি কি চাকু চালাতে পারি না? তারপর স্যাম শ্যানের ওই লোকটার কাছে যায়, আর ওর হাতটা ধরে টান মারে, আর তার ফলে ওর হাত থেকে এস এর কার্ডটা বেরিয়ে আসে। রুওতাই এটা দেখার পর অবাক হয়ে গেছিল। স্যাম ওর অপোনেন্টকে বলে, তুমি 15 গেমে কার্ড চেক করার জন্য বলেছিলে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তুমি এস এর কার্ডটা তোমার হাতের মধ্যে লুকিয়ে রেখেছিলে। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে দেখিনি? আমি ওই সময় তোমাকে থামাইনি, কারণ আমি ওই সময় গেম জিতিনি। শ্যানের ওই লোকের এই ব্যবহারের ফলে রুওতাই অনেক রেগে যায়, আর ওকে বলতেছিল, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে চিটিং করার? মিস্টার শ্যান, আপনি কি আমাকে এই ব্যাপারে কিছু বলবেন? মিস্টার শ্যান ওই লোকের এই ব্যবহারের কারণে অনেক ঘাবড়ে গেছিল। অন্যদিকে স্যাম ওই লোকটার হাতটা ধরে ফেলে, আর ওকে টেবিলের মধ্যে শুইয়ে দেয়, আর ওই লোকের হাতটা টেবিলের মধ্যে রাখে, আর ওকে বলতেছিল, তুমি রুলস ভেঙেছো, তাহলে তো তুমি জানোই রুলস ভাঙার শাস্তি কি। স্যাম ওই চাকুটা বের করে, আর শ্যানের ওই লোকটার হাতে ওই চাকুটা মেরে দেয়। শ্যানের ওই লোকটার হাত রক্তে রক্তাক্ত হয়ে যায়, আর ও জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর তারপর স্যাম মিস্টার শ্যানকে বলতেছিল, মিস্টার শ্যান, এবার আপনি কি বলতে চান? এটা দেখার পর তো মিস্টার শ্যান অনেক ভয় পেয়ে গেছিল, আর ও বলতেছিল,
বলতেছিল এটার সাথে আমার কোনো লেনা দেনা নাই, আমি কখনো ওকে চিটিং করতে বলিনি, ও নিজের ইচ্ছায় চিটিং করেছে। আর অন্যদিকে স্যাম বলতেছিল এটা আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম যে শ্যান আর ওর গ্যামলিং এক্সপার্ট চিটিং করতে পারে, আর এখন ও ওর জান বাঁচানোর জন্য সব দোষ ওর ওই লোকের উপর দিচ্ছে। কাজ হয়ে যাওয়ার পর রুতাইকে ওর চাকুটা ফেরত দিয়ে স্যাম বলতেছিল এখন আমি এইখান থেকে যাচ্ছি, তো বাকি সবকিছু তুমি হ্যান্ডেল করে নিও। আর একটা কথা তোমাকে বলে দিই, ক্লাব হাউসের মধ্যে এদের কিছুই করবে না। আর তারপর স্যাম আর রুও এখান থেকে চলে যাচ্ছিল, আর যাইতে রুও বলতেছিল কারো হাতের মধ্যে চাকু দিয়ে আঘাত করার পর অনেক ভালো লাগে তাই না? এটা শোনার পর স্যাম বলতেছিল একদমই না। এটা শুনে তো রুও একদম অবাক হয়ে যায়, আর রুও বলে কি? তারপর স্যাম ওকে বলতেছিল তুমি যদি তোমার নিজের হাতকে কেটে ফেলো তাহলে তোমাকে কেমন লাগবে? স্যামের কথা শোনার পর রুও ওইখানে থেমে গেছিল, আর স্যাম এগিয়ে যাচ্ছিল। রুও ওর মনে মনে বলতেছিল ও এত কিছু করার পর কিভাবে এতটা শান্ত আছে? স্যাম তো কাউকে মারতে পারবে না তাই না? আর তারপর স্যাম রুওর গাড়িতে করে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় রুও স্যামকে বলতেছিল আমি কখনোই ভাবতে পারিনি তুমি এত ভালো একজন গ্যামলার হবে। স্যাম ঘুরে একটু রুওর দিকে দেখে আর ওকে বলে আমার বিল পে করার ব্যাপারে একদম ভুলবে না। আর এটা শোনার পর রুও একটু অবাক হয়ে গেছিল, আর ওকে বলতেছিল তুমি শুধু টাকার ব্যাপারেই ভাবো। আর তখনই স্যাম গাড়ির আয়না দিয়ে একটু বাইরে দেখে, আর ও জানতে পারে একটা গাড়ি ওদের ফলো করতেছে। আর তারপর রুও ওকে বলে কি হয়েছে? স্যাম রুওকে বলে একটা গাড়ি তখন থেকে আমাদের ফলো করতেছে। আর এইভাবে ড্রাইভারও রুওকে বলে হ্যাঁ ঠিকই বলতেছে স্যাম। এটা শোনার পর রুও বলতেছিল ওর থেকে আমাদের পিছু ছাড়াও, ওই শালা লং আমাকে সবসময় ফলো করে। যদিও স্যাম এই জিনিসটা জানতো যে ওই গাড়িতে লং এর কোনো লোক নেই, আর ওর টার্গেটও রুও নয়। স্যাম রুওর হাতটা ধরে ফেলে আর ওকে বলতেছিল তোমাকে একদম ভয় পেতে হবে না, আমি সব দিকেই নজর রেখেছি। স্যামকে এমনটা করতে দেখে রুও মনে মনে ভাবতেছিল এই সুযোগকে কাজে লাগিয়ে কি ও আমার উপর চান্স মারতেছে নাকি? কিন্তু স্যামের এই ব্যাপারটা রুওর অনেক পছন্দ হয়েছিল। আর তারপর ওর হাতটা সারিয়ে নেয় আর ওকে বলতেছিল আমার মনে হয় তোমার অনেক খিদে পেয়েছে, আর তাছাড়া তুমি আজকে যা করেছো তার জন্য তো আমি তোমাকে খাওয়াইতেই পারি। আর তারপর স্যাম আর রুও একটা রেস্টুরেন্টের মধ্যে আসে। রেস্টুরেন্টে বসেই স্যাম রুওকে বলতেছিল তোমার কি এই ব্যাপারে কোনো ভয় নেই? এখানে অনেক লোক আছে আর এখানে কেউ তোমাকে চিনে ফেলবে, আর তখন তো ওরা আমাকে ওদের কম্পিটিটর ভাববে। আর এটা শোনার পর রুও বলতেছিল এতে আমার কোনো যায় আসে না, আর আমি এমনটাই চাই যে আরো লোক আমাদের একসাথে দেখুক। আর তখনই ওই রেস্টুরেন্টের মধ্যে হ্যান্ডেলি নামের একজন লোক আসে, আর ও ছিল লংচ্যাং ইনোভেশন গ্রুপের চেয়ারম্যান। হ্যান্ড লোকে চিনে ফেলে আর ওকে গ্রিট করতে করতে বলতেছিল আপনিও এখানে খেতে এসেছেন? আর তারপর রুও ওকে গ্রিট করে আর ওকে বলতেছিল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে খাবার খেতে এখানে এসেছি। আর স্যামও হ্যান্ডেলিকে দেখার পর ওখানে চিনে ফেলে, কারণ স্যাম হ্যানের ব্যাপারে আগে থেকে অনেক কিছু জানতো। আর তখনই হ্যান্ডেলি হাত এগিয়ে দেয় আর ওকে বলতেছিল হ্যালো আমার নাম হলো হ্যান্ডেলি, তুমি অনেক ভালো একজন লোক আর মিস লির জন্য একদম পারফেক্ট লোক। আর তারপর স্যাম আর হ্যান ওরা দুইজনে হাত মিলায়। আর তারপর স্যাম বলতেছিল এটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তখনই হ্যান্ডেলি বলতেছিল আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আর আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তো আপনারা দুইজন আপনাদের ডেট এনজয় করুন, আমি এখান থেকে যাচ্ছি। হ্যান্ডেলির যাওয়ার পর রুও স্যামকে বলে হ্যান্ডেলি সত্যি অনেক ভালো একজন লোক, ও ফ্রেন্ড বানাইতে অনেক পছন্দ করে, আর ও ইস্ট চায়না চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। রুওর মুখ থেকে এই কথা শোনার পর স্যাম বলতেছিল হ্যানের ব্যাপারে কোনো কিছু আমাকে বলা লাগবে না, আমি আগে থেকে এসব জানি, আর আমি তোমার থেকে অনেক ভালোভাবে ওকে জানি। আর এটা শোনার পর রুও ওকে বলতেছিল হ্যাঁ তুমি জানবে না কেন, তুমি তো এই এলাকার সবচেয়ে ভালো বিজনেসম্যান। আর তারপর স্যাম রুওকে বলতেছিল কিন্তু আমার মনে হয় না তোমাকে সবাই বন্ধু বানাইতে চায়। রুও স্যামকে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার অনেকগুলো শত্রু আছে, স্পেশালি হলো মহিলারা, অন্য মহিলারা আমাকে শত্রুর মতো দেখে। তখন স্যাম রুওকে বলতেছিল এটা একদম সত্যি কথা। আর তখনই ওখানে অন্য একজন মহিলা আসে, ওই মহিলাটা আগে থেকে রুওকে জানতো। ওই মহিলাটা এসে রুওকে বলতেছিল আপনার বয়ফ্রেন্ড আবার কখন হলো? যে মহিলাটা ওইখানে এসেছিল ওর নাম হলো লি গাইশিউ, যদিও এটা ওর অরিজিনাল নাম নয়, কারণ এর আগে ওর নাম ছিল লিউ লি জোয়ান, আর ওর বয়স হলো 32 বছর। আর এ লি জোয়ান ভিলেজ থেকে এসেছে, আর এর স্টোরি একদম ইন্টারেস্টিং ছিল, আর এর ব্যাপারে আমরা কিছুক্ষণ পরে কথা বলবো। এখন এই মহিলার ব্যাপারে সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো ডংহাই জোলি গ্রুপের চেয়ারম্যানের জন্য ওর নিজের একটা কোম্পানি ইউনজুই ফ্যাশন কোম্পানিকে চালু করেছে, আর ও এই বিজনেসে সাকসেসফুলও হয়েছে। স্যাম ওর ব্যাপারে আগে থেকে কিছুটা জানতো। স্যাম গাইশুকে দেখার পর মনে মনে বলতেছিল এ তো রুওর বিজনেস কম্পিটিটরের মধ্যে একজন। আর গাইশু ওখানে আসার সাথে সাথে রুওর উপর মজা উড়াতে শুরু করে, কারণ রুও ওর থেকে একজন ছোট ছেলেকে ডেট করতেছে। যদিও এই জিনিসটা রুওর একদমই পছন্দ ছিল না, যদিও রুওর এই জিনিসটা একদম পছন্দ হয় না, আর রুও ওকে থামতে বলে, কিন্তু এরপরেও গাইশুও থামে না, আর রুওর অনেক বেইজ্জতি করতে শুরু করে। আর শেষমেশ রুওর ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর ওর কফির কাপটা ওর মুখে ছুঁড়ে মারতেই ধরছিল, কিন্তু তখনই ওকে স্যাম থামিয়ে দেয়। তোমাকে মাথা গরম করতে হবে না, আমি নিজে এটাকে সলভ করে দিচ্ছি। তারপর স্যাম কাইশুর ওইখানে যায় আর ওর দিকে দেখতেছিল। স্যাম ওর দিকে দেখার জন্য কাইশু ওকে জিজ্ঞেস করতেছিল তুমি কি দেখতেছো? না আমার মনে হয় আমি ভুল দেখতেছি, আমার এমনটা মনে হয়েছিল আমি আগেও আপনাকে কোথাও দেখেছি। ও হ্যাঁ আমার মনে পড়েছে, আপনি তো মনে হয় এর আগে কোথাও নাইট ক্লাবে কাজ করেছেন। এই কথা শোনার পর ওই মহিলা অনেক রেগে যায়, আর ও বলতেছিল এই কথা বলার সাহস তোমার কিভাবে হয়? আমি নাইট ক্লাবে কাজ করেছি। নাইট ক্লাবে আমি না, তোমার মা বোন কাজ করেছে। তোমার সাহস কিভাবে হয় মিথ্যা কথা বলার? তুমি কি জানো না আমি কে? ওই মেয়েটার এইরকম অহংকার দেখার পর স্যাম বলতেছিল ও আচ্ছা তাহলে আমি মিথ্যা কথা বলতেছি, তবে আমি একটা কথা বলে দিই, তোমার মুখে প্লাস্টিক সার্জারি করার কারণে তোমার পাস্ট মুছে যাবে না। স্যামের এই কথা শোনার পর ওই মেয়েটা এবার একটু ঘাবড়ে যায়, আরো ভাবতেছিল এ কিভাবে জানলো আমি নাইট ক্লাবে আগে কাজ করতাম আর আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি? এটা তো 10 বছর আগের কথা, এই ব্যাপারে তো কারো জানার কথা ছিল না, তাহলে এ জানলো কিভাবে? ওই মেয়েটার ঘাম বেরিয়ে গেছিল এই কথাগুলো শোনার পর। স্যামকে এসব কথা
বলতে দেখে রুও সিট থেকে উঠে যায় আর ওকে বলতেছিল, তো তাহলে তোমার কাছে এইসব জিনিসেরও ইনফরমেশন আছে। আমি যতটা ভেবেছিলাম তোমার ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক এর থেকেও ভালো। রুওকে তারিফ করতে দেখে স্যাম বলতেছিল, এটা আমার তারিফ করার সঠিক সময় নয়, এখনো তো আসল খবর জানার বাকি আছে। আর তখনই ওই মহিলার হাজবেন্ড গাং ওইখানে চলে আসে। গাং ডংহাই জুলি গ্রুপের চেয়ারম্যান আর ডংহাই চেম্বারের ভাইস প্রেসিডেন্ট। ও নিজের ওয়াইফকে ঝগড়ার মধ্যে দেখে ওকে জিজ্ঞেস করতেছিল, কাইশু এখানে কি হচ্ছে? নিজের হাজবেন্ডকে ওইখানে দেখার পর ওই মহিলা ওর হাজবেন্ডের কাছে ছুটে যায় আর ও অনেক ইনোসেন্ট অ্যাক্ট করতেছিল। এমনটা মনে হচ্ছিল যে ওর সাথে অনেক বড় একটা অন্যায় করা হয়েছে। ও কাঁদতে কাঁদতে ওর হাজবেন্ডের ওইখানে যায় আর স্যামের দিকে আঙ্গুল দেখিয়ে ও বলতেছিল, এ আমাকে অনেক ইনসাল্ট করেছে। আর ও এটাও বলতেছিল যে আমি এর আগে নাকি নাইট ক্লাবে কাজ করেছি। ওই মহিলা যার নাম কাইশু ছিল ও ওর হাজবেন্ডকে বলতেছিল, তোমাকে আমার এই রিভেঞ্জ নিতে হবে। নিজের ওয়াইফকে কাঁদতে দেখে গান বলতেছিল, তোমাকে একদম কাঁদতে হবে না, এটা আমি দেখতেছি। গান ওর ওয়াইফকে দেখে অনেক রেগে যায় আর ও রুওকে বলতেছিল, মিসলি এই লোকটাকে? তখন রুও বলতেছিল, এ আমার বয়ফ্রেন্ড। গান অনেক রেগে যায় আর ও স্যামের কাছে এসে বলতেছিল, ডংহাই আমার অনেক সম্মান আছে, তুমি আমার ওয়াইফের বেইজ্জতি করেছো, এটা আমার মুখে থাপ্পড় মারার সমান, আর এই ব্যাপারটা আমরা কথা বলে একদম সমাধান করতে পারবো না। তারপর স্যাম গানকে বলতেছিল, কিন্তু এই ব্যাপারটা আমার পরিবর্তে কেউ সলভ করতে পারবে। এটা শোনার পর গান বলতেছিল, তোমার কি এমনটা মনে হয় তুমি মিসলির বয়ফ্রেন্ড, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিব? তারপর স্যাম মাথা নাড়িয়ে বলে, না আমি রুয়োর কথা বলতেছি না, আমি যেই ব্যক্তির ব্যাপারে কথা বলতেছি ওর নাম হলো মা হুইফেং। হুইফেং এর নাম শোনার পর গান একেবারে ভয় পেয়ে যায় আর ও বলতেছিল, তুমি ওকে কিভাবে জানো? গানকে এইভাবে রিয়াকশন দিতে দেখে রুও একটু কনফিউজ হয়ে গেছিল আর ও স্যামকে ধীরে ধীরে বলতেছিল, ও এইরকম রিয়াকশন দিচ্ছে কেন? আর তখনই স্যাম গানের ওইখানে যায় আর ওকে বলতেছিল, মিস্টার লু আমি কি কিছুক্ষণ আপনার সাথে কথা বলতে পারবো? তারপর গান আর স্যাম একটা অন্য রুমের মধ্যে চলে আসে। ওইখানে এসে স্যাম গানকে বলতেছিল, আমার কাছে তোমাকে শোনার জন্য দুইটা কাহিনী আছে। প্রথমটার মেন ক্যারেক্টার হলো লিও লি জুহান। 10 বছর আগে লিও লু জুহানকে ওর হাজবেন্ড নাইট ক্লাবে কাজ করার জন্য প্রস্তাব দেয়, যাতে ও নাইট ক্লাব থেকে অনেক টাকা কামাই করতে পারে। আর লিও লি জুহান যখন নাইট ক্লাবে কাজ করত তখন ওর একটা বড়লোক কাস্টমারের সাথে দেখা হয়। ওর ওই কাস্টমার ডেমোলিশন বিজনেস চালু করতেছিল। ওর ওই কাস্টমার যখন ইয়াং ছিল তখন ওর সাথে একজনের লড়াই হয়ে গেছে আর তারপর ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আর হসপিটালে ডাক্তার ওকে বলে ও আর কখনো বাবা হতে পারবে না। ডক্টরের ওই কথা বলার পর ওরা সত্যি সত্যি কোনো বাচ্চা হয়নি। তাছাড়া ও ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি পর্যন্ত ব্যবহার করে দেখেছিল, কিন্তু এসব করে ওর কোনো লাভ হয়নি আর তারপরেও ওর কোনো বাচ্চা হয়নি। একদিন ওই কাস্টমার যখন অনেক নেশার মধ্যে ছিল তখন ওর এই সিক্রেট লিউ লি জুয়ানকে বলে ফেলে। আর যখন লিউ লি জুয়ান এই ব্যাপারে জানতে পারে তখন ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। লিউ লি জুয়ান ওর ফেস সার্জারি করিয়ে ওর নাম কাইশু রাখে আর ও ওর মিস্টার্স এর সাহায্যে ওই বড়লোক কাস্টমারের ওয়াইফ হয়ে যায়। ওয়াইফ হওয়ার 3 মাস পরেই ও প্রেগনেন্ট হয় আর ও সাকসেসফুলি একটা বেবিকে জন্ম দেয়। যেই বড়লোক কাস্টমারের কথা বলা হচ্ছিল ওটা আর কেউ ছিল না, ওটা গান ছিল। স্যাম গানকে বলে, তোমার এই বাচ্চা এটা তোমার নয়, এটা কাইশু আর ওর মিস্টারের বাচ্চা। কাইশু আগে থেকেই জানতো যে গান পেটার্নিটি টেস্টের জন্য বলবে আর এই জন্য ও একটা ডাক্তারকে এই ব্যাপারে মিথ্যা কথা বলার জন্য অনেক টাকা দেয়। ওই ডক্টর একটা ফেক রিপোর্ট বানায় যে বাচ্চা গানেরই ছিল, কিন্তু এটা তো কখনোই সম্ভব না, কারণ গান কখনোই কোনো বাচ্চাকে জন্ম দিতে পারতো না। তারপর স্যাম গানকে বলে, মিস্টার লু আপনি তো এতক্ষণ পর্যন্ত এটাও বুঝে গেছেন যে আপনার বাচ্চা আপনার মতো দেখতে না। আপনি এই রিয়েলিটিটা কখনোই অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না, কারণ একটা বাচ্চা পালার আপনার অনেক ইচ্ছা ছিল। গান এইসব কথা শুনে অনেক স্যাড হয়ে যায়, কারণ ও জানতে পারে যে ওর ওয়াইফ কাইশু ওকে ধোকা দিয়েছে। শুধু ধোকা না, অনেক বড় একটা ধোকা দিয়েছে। আর তারপর স্যাম গানকে বলে, ওদের প্ল্যানের ফাইনাল পার্ট কি জানেন? ওরা আপনাকে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে মেরে ফেলবে আর আপনার বিলিয়নস অফ ডলার ওদের নামে ওরা লিখে নেবে। তারপর গান স্যামকে বলে, তোমার কেন এমনটা মনে হচ্ছে যে তুমি যেটা বললে আমি ওটা মেনে নিব? তারপর স্যাম গানকে বলে, আপনার ওয়াইফের কাজিন তো আপনার কোম্পানিতে আছে তাই না? যাকে আপনি আপনার ওয়াইফের কাজিন ভাবতেছেন ও আর কেউ নয়, ও হচ্ছে কাইশুর মিস্টার্স। ওরা দুজন এখনো আপনাকে ধোকা দিচ্ছে আর ও কালকেও ওর লাভারের সাথে বাইরে গেছিল যাতে ও ওর লাভারের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারে। আর তাছাড়া মানুষকে অ্যাভয়েড করার জন্য ও সিঁড়ির ব্যবহার করেছিল। এই ব্যাপারটা ইনভেস্টিগেশন করা অনেক সহজ ব্যাপার, আপনি গিয়ে আপনার কোম্পানির সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। আর একটা কথা, আপনি যদি এখন ওকে গিয়ে এই কথা বলেন তাহলে ও একদমই স্বীকার করবে না। ওর মুখ থেকে এই স্বীকারোক্তি নিতে হলে আপনাকে একটা গেম খেলতে হবে। তারপর স্যাম আর গান দুইজনে ওই রুমের মধ্যে চলে আসে যেখানে রুও আর কাইশু ছিল। তখন গান কাইশুর কাছে আসে আর ওকে বলতেছিল, কাইশু তুমি আর তোমার কাজিন কালকে অফিসের মধ্যে ছিলে তাই না? কাইশু অবাক হয়ে ওর হাজবেন্ডকে বলতেছিল, হ্যাঁ আমরা দিন শেষ হওয়া পর্যন্ত অফিসের মধ্যেই ছিলাম। এটা শোনার পর গান বলতেছিল, না তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ তোমার কাজিন কালকে নিজেই আমাকে কল করে বলেছে তোমরা ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য বাইরে গেছিলে আর তোমরা দুজন অফিসের মধ্যে ছিলে না। কাইশু এই কথাটা শোনার পর অনেক ঘাবড়ে যায় আর ও ওর হাজবেন্ডকে বলতেছিল, ও এমনটা বলেছে, ও নিশ্চয়ই কোনো ভুল বলেছে। ওর কথা শোনার পর গান অনেক রেগে যায় আর ও কাইশুকে বলতেছিল, ও আচ্ছা তাহলে তো এমনটা হতে পারে যে ওর কোনো মনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে কল করে জিজ্ঞেস করতেছি। তারপর কাইশু ঘাবড়াতে ঘাবড়াতে ওকে বলেই দেয় যে হ্যাঁ আমরা বাইরে ছিলাম, কালকে একজন ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য বাইরে গেছিলাম, কিন্তু আমরা 2টা অথবা 3টার মধ্যে অফিসে ফিরে এসেছিলাম। আর তারপর ও অফিসের মধ্যে বসে প্রমোশনের জন্য কথা বলতেছিল। কাইশু ওর হাজবেন্ডকে এইসব বলে আর ওকে জিজ্ঞেস করতেছিল, তুমি হঠাৎ করে আমাকে এইসব জিজ্ঞেস করতেছো কেন? কাইশু ওর হাজবেন্ডকে বলতেছিল, স্যাম ওকে অনেক বেইজ্জতি করেছে আর অসম্মান করেছে আর তুমি ওকে এখন পর্যন্ত কিছুই করোনি। তুমি কি আমাকে আর ভালোবাসো না? তুমি কি তোমার বাচ্চাকে আর ভালোবাসো না? এবার গানের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর ও কাইশুকে একটা থাপ্পড় মেরে ওকে বলতেছিল, তুমি কি ভাবতেছো তুমি এখন? তোমার কি এমনটা মনে হয় তোমার মিথ্যা কথা আমি আজ পর্যন্ত জানতে পারবো
পারবো না, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে পরে দেখে নিচ্ছি। কাইসু থাপ্পড় খাওয়ার পর ওইখান থেকে চলে যায়, আর গান অনেক মন খারাপ করে দাঁড়িয়েছিল। আর তারপর ও স্যাম আর রুয়োর সামনে এইসব করার জন্য মাপ চায়। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।